প্রথম প্যারার মধ্যে আছে ১ নম্বর প্যারার মধ্যে যেটা কজ আছে, এগুলো কজ অলমোস্ট এই প্যারাগ্রাফ 1 এটা কজ। প্যারাগ্রাফ 1। আচ্ছা আচ্ছা, প্যারাগ্রাফের হচ্ছে কজ, আপনি কি বলছেন কজ আর এফেক্ট নাকি? হ্যাঁ, কজ এন্ড এফেক্ট। হুম, আচ্ছা এটাই হচ্ছে প্যারাগ্রাফ 1। এখানে বলতেছে প্যারাগ্রাফ এটা না, কজ আর এফেক্ট মিন করতেছে প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি যেমন দেখেন, টু হ্যাভ এ to have a society that is family friendly, anti-discrimination laws will need to be introduced. Parenting would become a school subject. Staircases would be rebuilt so that buggies and prams would access any building, and advertising for sweets and non-educational toys would be forbidden. এগুলি হচ্ছে তার কজেস। কোম্পানিজ বলতেছে এগুলি হচ্ছে তার কজ। আচ্ছা এরপরে কি হবে? এরপরে এফেক্টটা কি হবে? ফ্যামিলি ফ্রেন্ডলি কোথায় আছে এখানে? কোম্পানি উড বি দেন ডিভোর্স এন্ড ফ্যামিলি ফ্রেন্ডলি। তারপরে আসতেছে আপনার ফ্যামিলি ফ্রেন্ডলি সোসাইটি, লেস ডিভোর্স ক্রাইম, আর্নিং প্রডিউসিং লেস। এই জিনিসগুলোই হচ্ছে, এটা হচ্ছে তার কারণ ইন্ট্রোডিউস। প্যারেন্টিং উড বিকাম, প্যারেন্টিং হয়ে যাবে তখন স্কুল সাবজেক্ট, স্টেয়ারকেস উড বি বিল্ট এন্ড বাগিজ এন্ড ফ্রেন্ডস and for the sweets and educational toys will be forbidden. Companies would be forced to only employ people who can travel to work in less than 40 minutes, and there would also be 35-hour working week more than week. In a world like this, there would be less divorce. এই যে এই কাগজগুলি যখন করতে থাকবে টুকরা করে, তারপরে আসবে কি ইন এ ওয়ার্ড, পরবর্তীতে দেয়ার উড বি লেস ডিভোর্স এন্ড ক্রাইম। মানে এফেক্টটা চলে আসবে। এইটা গিয়ে তার এফেক্ট হবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে হুম। এটাই হচ্ছে, এই হচ্ছে এত সবগুলি কজগুলিকে আমরা সামারাইজ করতে পারি, যাই দরকার নাই। এখানে উপরে কজ আসছে, পরে তার রেজাল্ট আসছে, পরে তার রেজাল্ট আসছে দেয়ার। এইটাই হচ্ছে কজ এন্ড এফেক্ট স্যার, কজ গুলো বুঝবো কি? এখানে তো আসলে সে যেভাবে মানে প্যারাগ্রাফে যেরকম বলা আছে, ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যান্টি ডিসক্রিমিনেশন লজ উইল নিড টু এইগুলো বি পড়লেই তো ইন্ট্রোডিউস। বুঝতে পারতেছি এইগুলোর কাজ। এগুলি যখন আমরা ঘটাবো তখন এই রেজাল্টটা এখানে এটা আসবে, রেজাল্ট এটা আসবে। আচ্ছা তাইলে আচ্ছা। হচ্ছে উত্তর হচ্ছে সি। এবারে বলতেছে ডেভেলপস অ্যান আর্গুমেন্ট। ডেভেলপস অ্যান আর্গুমেন্ট, আর্গুমেন্ট ডেভেলপ করতেছে কোনটা? আমরা এত সি তো চলেই গেল, আর আমি এটা পড়ার দরকার নেই, ভ্যালু চলে আসবে। প্যারাগ্রাফ বি, দ্য ভ্যালু দ্য অফ ভ্যালু অফ গ্র্যান্ডপ্যারেন্টস অফ grandparents চিলড্রেন। of children should not be underestimated. The report shows that the need for the development to address the importance of grandparents in future policy and legislation. It also demonstrates the need to amend the Children Act 1989 to remove the obstacle that require the biological family to ask permission prior to making an application to the court for consent, especially when a family is going through difficulty, যখন তারা এই difficulty ভিতর দিয়া যায়, it is important that the children can turn to someone who is not directly involved and is calm and relaxed, that the person is often a grandparent. এই ওই রকম সমস্যা মধ্যে চিলড্রেনকে অমুকের কাছে, অমুক একটা ব্যক্তির কাছে দিতে হয়েছে যে নাকি এরকমই উত্তাপের মধ্যে নাই, যে নাকি কাম এন্ড রিল্যাক্স, হ্যাঁ, শান্ত এবং রিল্যাক্স একটা ভাব যার মধ্যে আছে, যার এই টেনশনটা নাই যেগুলো আগে করতেছে, এন্ড দ্য পারসন ইজ বেশিরভাগ ক্ষেত্রেই হয় গ্র্যান্ড প্যারেন্টস। স্যার, আপনি মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে নেন, মুখের একটু কাছে নিয়ে নেন। আচ্ছা, আমি তো ওই আবার জামাই লাগায় কথা বলতেছি এই জন্য লেখা লাগে আবার শেষ পর্যন্ত। আচ্ছা, এখন 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 আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা, অডিটেবল। তাইলে তাইলে দেখেন কনক্লুশনে কি, গ্র্যান্ড প্যারেন্টস আর অফ গ্রেট ভ্যালু অফ দেয়ার চিলড্রেন সাপোর্টিং, নাকি যে এই যে এই যে আমরা কনক্লুশনে আসতেছি কি, আমাদের এখানে কি বলতে, ডেভেলপস এন্ড আর্গুমেন্ট, আর্গুমেন্ট ডেভেলপ করতেছে
করতেছে এই জায়গাগুলোতে ডেভেলপ করতেছে ডেভেলপ করতেছে। আর কি বলতেছে এভিডেন্স গুলো কি 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 কনক্লুশন যখন যখন আহ, আহ, ভালোভাবে করেন আর্গুমেন্টের ব্যাপারটা আমরা কখন দেখি যখন মানে একটার সাথে একটা কন্ট্রাডিকশন থাকে, মানে বিভিন্ন ধরনের ইয়ে থাকে, মানে কোনো কথাবার্তা থাকে। কোনো জায়গায় সাপোর্টিং কোনো এভিডেন্স দিব সাপোর্টিং এভিডেন্স গুলো দেওয়ার পরে একটা কনক্লুশনে আসবো। আমার সাপোর্টিং এভিডেন্স গুলো ছিল এগুলো যে ভ্যালু অফ গ্র্যান্ড প্যারেন্টস টু চিলড্রেন শুড নট বি আন্ডারএস্টিমেটেড। বাচ্চাদের প্রতি যে চিলড্রেনদের প্রতি যে গ্র্যান্ড প্যারেন্টস এর যে ভ্যালুটা এটাও ছোট খাটো করে দেখার কোনো বিষয় না, দেখা উচিত না। দ্য রিপোর্ট শোজ দ্য নিড for the government to address the importance of grandparents in future policy and legislation. ভবিষ্যতের পলিসি and legislation-এ the report shows that the need for the government to address the importance of grandparents-দের ইম্পর্টেন্সটাকে অ্যাড্রেস করাটাও সরকারি পলিসির মধ্যে। It also demonstrates the need to amend the Children Act 1989 to remove the obstacle that requires the biological family to ask permission prior to making an application to the court for contact. এই এই কারণে এই যে গ্র্যান্ড প্যারেন্টসের ব্যাপারটা যে আন্ডারএস্টিমেট করার ব্যাপার না, উচিত না। এবং সরকারি ভবিষ্যৎ পলিসি লেজিসলেশনে যে গ্র্যান্ড প্যারেন্টসের ব্যাপারটা আসা দরকার, এটা কি দিয়ে কথা বলতেছে ইট অলসো ডেমনস্ট্রেট, এটা আরো এটাও প্রমাণ করে ডেমনস্ট্রেট করে দেখায় যে দ্য নিড টু অ্যামেন্ড দ্য চিলড্রেন অ্যাক্ট 1989, বাচ্চা শিশুদের অ্যাক্ট যে 1989 শিশুদের অ্যাক্ট আছে, টু রিমুভ দ্য অবস্টাকল, ওটা থেকে ওই বাধাটা উঠাই দিতে হবে। কিসের জন্য উঠাই দেওয়ার জন্য? দ্যাট requires that the biological family to ask permission prior to making an application to the court for contact। বলতেছে কোর্টের কাছে কন্ট্যাক্ট করার আগে এই বায়োলজিক্যাল পারমিশন রিকোয়ার দ্য আস্ক টু বায়োলজিক্যাল ফ্যামিলি টু আস্ক পারমিশন প্রায়র টু মেকিং অ্যাপ্লিকেশন টু দ্য কন্ট্যাক্ট। এই কথার অর্থ কি? ইট অলসো ডেমনস্ট্রেট এই যে প্যারেন্টস এর ব্যাপারটা, এটা এখানেও দেখা যায় যে দ্য নিড টু অ্যামেন্ড দ্য চিলড্রেন অ্যাক্ট অ্যামেন্ড করার বিষয় 1989 টু রিমুভ দ্য অবস্টাকেলটা, ওই বাধাটা উঠাই দেওয়ার জন্য। কি ক্ষেত্রে? যেই ক্ষেত্রে দ্যাট রিকোয়ার, যেটা দরকার কিসের জন্য? দ্য বায়োলজিক্যাল ফ্যামিলি গুলোকে টু আস্ক পারমিশনের জন্য প্রায়র টু মেক অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য কোর্ট ফর কন্ট্যাক্ট। এই সমস্ত অ্যাপ্লিকেশন করার আগেও এইগুলি ডেমনস্ট্রেট করে এগুলি দেখা উচিত। স্পেশালি হোয়েন এ ফ্যামিলি ইজ গোয়িং থ্রু ডিফিকাল্টি, যখন তারা সমস্যার মধ্যে দিয়ে ফ্যামিলিগুলি যায়, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট চিলড্রেন ক্যান টার্ন টু দেয়ার সামওয়ান হু ইজ নট ডাইরেক্টলি ইনভলভ। যখন কোনো ফ্যামিলি সমস্যার ভিতর দেওয়া যায়, বা বিশেষ করে বাবা মার ব্যাপারটা হচ্ছে তখন that the children can turn, বাচ্চারা টার্ন করতে পারে টু সামওয়ান, কারো প্রতি, হু ইজ নট ডাইরেক্টলি ইনভলভ, এই ডিফিকাল্টির মধ্যে যারা ডাইরেক্টলি ইনভলভ না। এতগুলো কথা। আর এটা ক্ষেত্রে সেটা কে? বেশিরভাগ ক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টস। সোজা কথা, ঝামেলা মেয়েদের গ্র্যান্ড প্যারেন্টস এর কাছেই বাচ্চারা টার্ন ব্যাক করতে পারে, এটাই বলতেছে। তাহলে এই জায়গার মধ্যে অনেকগুলো আর্গুমেন্ট দিছে, এই যে এগুলো তার আর্গুমেন্ট। আর পরবর্তীতে গিয়ে একটা কনক্লুশন টানছে, সেটা কি? এইটা, it is important that especially when a family is going through difficulties, it is important that children can turn to someone who is not directly involved। এই জায়গাটাই হচ্ছে তার কনক্লুশন। এই জায়গা, এই ডিফিকাল্টি গুলো থেকে এটাই হচ্ছে কনক্লুশন আসতেছে কতগুলো আর্গুমেন্ট থেকে। আর্গুমেন্ট মানে কি? যুক্তি তর্ক, এগুলি হচ্ছে আর্গুমেন্ট। এই হচ্ছে টোটাল। তাহলে আমাদের প্যারাগ্রাফ বি আর্গুমেন্ট। আর এখানে আমরা প্যারাগ্রাফ এটা একটু দেখি। প্যারাগ্রাফ এটা কি বলতেছে? অলমোস্ট, একটু খেয়াল রাখতে হবে কিন্তু সবগুলো দেখি। অলমোস্ট half of the grandparents lose all contacts with their grandchildren after separating a divorce, according to a new report. It is found that the 40% grandchildren can never see their grandchildren again after the breakup. Even more, 67% are prevented from providing any sort of childcare or taking their grandchildren on outgoing, even when they had done so regularly in the past। এটা দ্বারা কি মিন করতেছে? আমাদের এখানে কয়টা ছিল ইয়া? এখানে ছিল গিভ দ্য ইনফরমেশন এন্ড ডেসক্রিপশন। এই জায়গার মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি? 36% কি কোথায়? মানে শুরুতে রিপোর্ট বলতে একটা কথা দিয়ে শুরু করেছে, তো এটাই আসলে ইনফরমেশন।
এখানে বলতে আছে, এখানে এই যে গ্র্যান্ড প্যারেন্টস এর ব্যাপারগুলো কিছু তথ্য দিয়ে রয়েছে। 42% এই করে সেপারেট ডিভোর্সের, সেপারেট ডিভোর্সের 67% আর কখনোই দেখতে পারে না, যদিও তারা রেগুলার বেসিসে করছে। এখানে কিছু ইনফরমেশন দিছে। তাহলে জি ইনফরমেশন ব্যাপারটা হচ্ছে প্যারাগ্রাফ এ। আর আমাদের আর্গুমেন্ট এবং কনক্লুশন, যেটা আমাদের লাস্টে কি বলছে, কনক্লুশনের ডেভেলপস এন্ড আর্গুমেন্ট, ওই জায়গার মধ্যে আগে আর্গুমেন্ট গুলো ডেভেলপ করছে, আমাদের কনক্লুশন ব্যাপারটা বলে নাই, শুধু আর্গুমেন্টের ব্যাপারগুলো বলছে। ওই 2 নম্বর প্যারাগ্রাফে অনেকগুলো আর্গুমেন্ট ডেভেলপ করছে, সেই জন্য এটা হচ্ছে কি প্যারাগ্রাফ কি বি বি, বি আর এটা হচ্ছে প্যারাগ্রাফ এ। এ কথা ক্লিয়ার? এই হচ্ছে জি ব্যাপার। এবার আসেন দেখি আমরা পরে আসি। রাইট শর্ট হেডিংস ফর প্যারাগ্রাফ 1 টু 3। এটা তিনটা প্যারাগ্রাফেরই শর্ট হেডিং লিখতে বলছে, যাতে আমরা নিজেরা হেডিং তৈরি করতে পারি। আর যে যেটা বানাতে পারে ও এটা বেরও করতে পারবে। এই প্র্যাকটিসটাই করাতে চাচ্ছে। আমরা যখন রচনা লেখা শিখবো তখন আমরা নিজেরাই টপিক সেন্টেন্স বানাতে শিখবো। আমরা যখন রচনা লেখা শিখবো ইনশাল্লাহ, তখন আমরা প্যারাগ্রাফে নিজেরাই টপিক সেন্টেন্স বানাতে শিখবো। টপিক সেন্টেন্স বানাতেই আমার ছাত্রদেরকে মিনিমাম একটা ক্লাস চলে যায়। একটা ক্লাস তো কখনো কখনো 2টা ক্লাসও যায়। তো টপিক সেন্টেন্স যদি কেউ বানাতে পারে তার অনেকগুলো লাভ। নাম্বার 1 হচ্ছে সে একটা প্যারাগ্রাফের ডেভেলপমেন্টে টপিক সেন্টেন্স থেকে বোঝা যায় কি কি তার আনতে হবে, তখন তার জন্য প্যারাগ্রাফ বানানো সহজ। 2 নম্বর ব্যাপার হচ্ছে একটা প্যারাগ্রাফের ডেভেলপমেন্ট যদি যার যার জানা থাকে, তখন সে যদি রিডিং এর ভিতরে গিয়ে অন্য প্যারাগ্রাফও দেখাচ্ছি না, ঠিক কিনা বলেন? নিজে জি জিনিস বানাতে পারে, এরকমই কথাটা আর কি। ঠিক তেমনি আজকে আমরা এখানে প্রথমেই আমরা যেহেতু ম্যাচিং হেডিং, হেডিং গুলো ম্যাচ করাচ্ছি কোনটার জন্য কোনটা, ঠিক তেমনি আমরাও প্যারাগ্রাফ থেকে মনে করেন এগুলোর হেডিং নাই, আমরা নিজেরাই হেডিং বানাবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আগে একটা একটা করেন। 2টা দিন এতটুকু সময় দিলে হবেটা কি, বোরিং লাগবে। আপনি প্রথম একটা বানান, এটার আমরা ব্যাখ্যা দিই, তারপর 2 নম্বর বানান, 3 নম্বর বানান, খুব কুইক। আচ্ছা Nicholson defines the traditional family as the group of parents with children all together. Is seen as particularly this family is স্যার এটা তো নিউক্লিয়ার ফ্যামিলির ডেফিনেশন দেওয়া হয়েছে ডেফিনেশন অফ নিউক্লিয়ার ফ্যামিলি Nicholas defines the traditional family as the unit of parents with children who live together. Traditional family, parents এবং বাচ্চারা একসাথে থাকে, traditional family. The bond between husband and wife is seen as particularly important, and the bond between the husband and wife is seen as particularly important, and the family feels safe to be separate from other kin. অন্যান্য আত্মীয়স্বজন থেকে তারা আলাদাও থাকতে পারে, যেহেতু বাবা মার বন্ডেজটা ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারে। This family group is often referred to as the nuclear family. আচ্ছা, এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি, অথবা এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, ডেফিনেশন অফ নিউক্লিয়ার ফ্যামিলি আমার না কাছে না এটাই না মনে না হচ্ছে না 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 হ্যাঁ না, ট্রেডিশনাল ফ্যামিলি। ও ট্রেডিশনাল ফ্যামিলি গুলি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির মতো অনেকটা। ক্যান বি, ইজ অফেন রেফার্ড, এটাকে মাঝে মধ্যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিও বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ও তো এটা আচ্ছা মাঝে মধ্যে ব্যাপারটাতে আপনি পুরাটাতে কেন আনবেন? আচ্ছা আচ্ছা তার মানে শুরু প্রথম প্রথম সেন্টেন্সে এটা চলে প্রথম আসছে প্যারাগ্রাফ, মূল কথাটা কোনটা, ট্রেডিশনাল ফ্যামিলি। Nicholas defines Nicholson defines the traditional family কি সে ডিফাইন করছে কি হিসাবে, এই হিসাবে, এটা এই ট্রেডিশনাল ফ্যামিলির বৈশিষ্ট্য, এটাকে মাঝে মধ্যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিও হিসাবে রেফার বলতে করতে পারি পারি। তাইলে মাঝে মধ্যে ব্যাপারটাকে কেন আমি প্রথমে আনবো? সে তো বইলেই দিছে এটা ইয়া ফ্যামিলি, কি জানি বলে, সে ট্রেডিশনাল ফ্যামিলিকে ডিফাইন করছে, ট্রেডিশনাল ফ্যামিলি ট্রেডিশনাল ফ্যামিলি ইউনিট অথবা ট্রেডিশন। আচ্ছা, পরেরটাতে আসি। ট্রেডিশনাল ফ্যামিলিজ হ্যাভ ট্রেডিশনাল ফ্যামিলিজ হ্যাভ এটা পড়ারই দরকার নাই, দেখেন। যদিও পড়বেন, আমার বোঝাই যাচ্ছে ড্রব্যাকস অ্যাডভান্টেজ। অফ ট্রেডিশনাল ফ্যামিলি তাহলে নাকি অ্যাডভান্টেজেস আমরা বলতে পারি দ্য অ্যাডভান্টেজেস, and disadvantages of traditional family অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, disadvantages of a traditional family নাকি না পুরোটা বলতে হবে না অ্যাডভান্টেজেস অফ ট্রেডিশনাল traditional families ট্রেডিশনাল ফ্যামিলিজ। বাস, আমরা আমাকে হেডিং বের করে আমি চাইলে পড়তে পারতাম, দরকার নাই, কারণ আমি বুঝেই ফেলতেছি এটা আছে।
3 মানে নম্বর, স্কিমিং হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, আপনি তো বুঝছি যত টেকনিক আপনি এপ্লাই করতে পারবেন। আসলে আমি তো আমার উচিত কি এটা আপনাকে এখন পইড়া বোঝানো, কিন্তু ওইটা পইড়া বোঝানোর চেয়ে আপনাকে টেকনিকটা শেখানো আমার বেশি জরুরি এখন। জি, জি। ঠিক না? তারপর আবার পড়ি আমরা ক্ষতিটা কি? পড়লে তো আমরা এখানে ট্র্যাডিশনাল ফেভারিট অ্যাডভান্টেজেস গুলি তো এগুলি পাবো। যেহেতু সে বলেই দিছে এগুলি ডিসঅ্যাডভান্টেজেস গুলো। আবার বলেই দিছে এগুলি অ্যাডভান্টেজ গুলো। এখন আপনি ডিসঅ্যাডভান্টেজ আগে না লিখছেন, অ্যাডভান্টেজ পরে দিছেন, সেটা আবার কিছুটা মানে আ কি বলবো স্টেরিওটাইপ হয়ে যাইত। তাহলে আমরা কথা বলতে গেলে আগে অ্যাডভান্টেজেস বলি, তারপরে কি বলি ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস। এটা বললে তাইলে আপনি আপনার কিছুটা এটা সিস্টেম ঠিক রাখলেন নাকি? লজিকটা ঠিক রাখলেন। এবার আসেন দেখি আমরা পরে প্যারাগ্রাফে কি বলতেছি। Having someone else child stay overnight is quite a responsibility. Some children uh, begin having sleepovers with friends during the early school years. School still haven't started by still. It is important not to start too early just because they say they want to have a sleepover at someone else. This doesn't mean that a good idea. When there is sleepover at your house, be prepared with some strategies for the children to stop calm down and relax. স্যার এটা চিলড্রেনের মানে রাত জাগার ব্যাপারে কি মিল করছে না? সাম চিলড্রেন বিগিন হ্যাভিং স্লিপ ওভার্স। স্যার এখানে স্লিপ ওভার্স এর অর্থটা কি রাত জাগা? আচ্ছা না, রাত জাগা না। রাত জাগা ইংরেজি স্টে আপ। রাত জাগা ইংরেজি স্টে আপ। স্টে আপ। আচ্ছা। আমরা এখানে আ কিছু শব্দ যেমন হোম প্যারেন্টস এখানে নাই। আমি কথাগুলো বলি। ওদের দেশে এই কথাগুলো আছে। যেমন হোমস্টে, হোমস্টে। হ্যাঁ, তারপর যেমন আপনি কারোর বাড়িতে গিয়ে থেকে পড়াশোনা করেন। আমাদের দেশে যেটা জায়গির বলা হয়, জায়গির। হুম? আছে না এরকম? এগুলি হোম প্যারেন্টস, তারপরে হোমস্টে এগুলি বলা হয়। এখানে আরেকটা আছে স্লিপ ওভার। স্লিপ ওভার হচ্ছে বাচ্চাটাকে কারো বাড়িতে রাখা। ও আমার বাচ্চাকে তার খালার কাছে রাখি। অথবা কেউ আবার প্যারেন্টিং ও করে। ওদের দেশে অন্যদের বাচ্চা নিজেরা রাখে। আত্মীয়-স্বজনে রাখে অথবা কোনো কিছুর বিনিময়ে রাখে, এরকম হইতে পারে। হ্যাভিং সামওয়ান চাইল্ডস স্টে ওভারনাইট ইজ কোয়াইট আ রেসপন্সিবিলিটি। অন্যের বাচ্চাকে রাতে রাখা বা অন্যদের বাচ্চাকে নিজের সাথে রাখা একটা বিরাট রেসপন্সিবিলিটি, কোয়াইট এ রেসপন্সিবিলিটি। সাম দায়িত্ব। সাম চিলড্রেন having sleepovers with friends during the early school years, others still have not started age by started by age 11 বলতেছে কিছু বাচ্চা স্লিপ ওভার ফ্রেন্ড ডিউরিং দ্য স্কুলের আর্লি ইয়ার্স গুলোতে তারা স্লিপ ওভার হয় অন্য ফ্রেন্ডসদের সাথে। আবার আদার্স অন্য আবার এমন কিছু আছে স্টিল হ্যাভ নট স্টার্টেড, যারা 11 বছর বয়সেও এটা শুরু করে না। শুরু করেনি। ইম্পর্টেন্ট নট টু স্টার্ট টু আর্লি। স্লিপ ওভার যাতে আমরা খুব একটা আগে শুরু না করা আরে হয়। না হয়। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু স্টার্ট আর্লি, যাতে আগে না শুরু। জাস্ট বিকজ দে সে দে ওয়ান্ট টু হ্যাভ আ স্লিপ ওভার এট সামওয়ান এলস হাউস ডাজ নট মিন ইট ইজ আ গুড আইডিয়া। বলতেছে জাস্ট বিকজ তারা যারা বলতেছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নট টু স্টাডি, তারা কি এই কথাটা কেন বলে? জাস্ট বিকজ দে সে দে ওয়ান্ট টু হ্যাভ আ স্লিপ ওভার এট সামওয়ান এলস হাউস, অন্যের বাড়িতে, ডাজ নট মিন ইট ইজ এ গুড আইডিয়া। এটা ভালো আইডিয়া যে আগে শুরু। আইডিয়া নয়। when there is a sleepover at your house, তোমার বাড়িতে যদি কোনো স্লিপ ওভার থাকে, এরকম বাচ্চা যদি থাকে, বি প্রিপেয়ার্ড, তৈরি হও উইথ সাম স্ট্র্যাটেজি, যাতে তুমি কিছু কৌশল অ্যাপ্লাই করতে পারো টু গেট দ্য চিলড্রেন, যাতে বাচ্চাটাকে কি করতে পারো, টু স্টপ টকিং এন্ড কাম ডাউন। বলতেছে যাতে এই বাচ্চাটাকে এমন ভাবে তুমি স্ট্র্যাটেজি বা কৌশল অ্যাপ্লাই করবা যাতে সে কথা কম বলে, স্টপ টকিং হয়, শান্ত থাকে, এই জিনিসগুলো যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, এটা বাচ্চার জন্য আর কি। অ্যাগ্রি লাইটস আউট টাইম, তার সাথে লাইট আউট টাইম এগ্রি করবা ইন অ্যাডভান্স, আগের থেকে বলে নিবা যে 10টার পরে আলো জ্বালায় রাখা যাবে না। হ্যাভ সাম কমার অ্যাক্টিভিটিস বিফোর বেড
টাইম ঘুমাতে যাওয়ার আগের কিছু খামার অ্যাক্টিভিটিস তুমি যাতে করে তারপরে মানে সোজা কথা বাচ্চাটাকে তুমি বলে দিতে পারো যে কিছু অ্যাক্টিভিটিস এগুলো করতে হবে। বেসিক বিহেভিয়ার যেগুলো মানে অন্যের সাথে থাকলে যাতে সে ডিস্টার্ব এখন না হয়। এখন এখানে আমাকে কি বলতেছে, কেউ যদি বাচ্চা স্লিপ ওভারে নেয় তাকে কি কি জিনিস অ্যাপ্লাই করতে হবে, কি কি করা উচিত, এখানে কিছু তাকে অ্যাডভাইস দিচ্ছে। অ্যাডভাইস দিচ্ছে না? আপনি বলেন, যারা কেউ যদি তুমি যদি স্লিপ ওভার নিতে চাও, কারোর বাচ্চাকে যখন স্লিপ ওভার নিবা, তাইলে তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করো। জি তাইলে জি। এখানে বলছে অ্যাডভাইসেস ফর স্লিপ ওভারস। স্লিপ ওভার। বাস শেষ। এগুলি অ্যাডভাইস। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পেরেছি। আচ্ছা, তবে একটু ট্রিকি আর কি, ট্রিকি। না এনে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কথাগুলো পড়ে ট্রিকি, কারণ রিডিং তো এই কথাগুলো আরো সহজেও বলতে পারতো, কিন্তু কথাগুলোকে আর্গুমেন্ট, তারপরে একটার সাথে আরেকটা সম্পর্ক জড়িয়ে দিয়ে কথাগুলোকে একটু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে নিয়ে, হ্যাঁ, এই ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে, এটাই তো রিডিং, এই জিনিসটা তো তারা দেখতে চায় যে একটা কমপ্লেক্স রিডিং এর স্ট্রাকচারটা সে সর্ট আউট করতে পারে কিনা, এটি তো স্যার রিডিং। এখানে এখানে কি স্যার আরেকটা বলবেন যে আমরা যে যে ট্র্যাপে ধরা খাই, যেমন এটা স্লিপ ওভার আমার কিন্তু মানে খুব সহজেই এখানে বডিতে স্লিপ ওভার, আর যদি আমি হেডলাইনে স্লিপ ওভার দেখি খুব সহজেই কিন্তু এটা ম্যাচ করতে পারি, কিন্তু ওরা মনে কিন্তু রাখবেন, আরেকটা মনে ট্র্যাপ রেখে রাখবেন, দেয়। নো, মনে রাখবেন, আনকমন ওয়ার্ড রিডিং হোক লিসেনিং তো অবশ্যই রিডিং এ এটাকে ব্যাখ্যা দিয়ে দিবেই। যেমন হ্যাভিং সামওয়ান এলস চাইল্ড স্টে ওভারনাইট ইজ কোয়াইট আর ভালোভাবে আমার কথাটা শুনেন। হ্যাভিং সামওয়ান চাইল্ড স্টে ওভারনাইট, অন্য কারোর বাচ্চাকে রাতে রাখা ইজ কোয়াইট আ রেসপন্সিবিলিটি, তার মানে অন্যের বাচ্চাকে রাতে রাখা একটা বড় রেসপন্সিবিলিটি। তাইলে অন্যের বাচ্চাকে রাতে রাখা এই নিয়ে কথা হচ্ছে। সাম চিলড্রেন বিগিন ওকে ওকে ওকে। হ্যাভিং স্লিপ ওভার উইথ ফ্রেন্ডস, তাইলে ওই অন্যের বাচ্চাকে রাখা, কিছু কিছু বাচ্চা স্লিপ ওভারে যায় উইথ ফ্রেন্ডস ডিউরিং দ্য আর্লি স্কুল ইয়ার্স এর প্রথম প্রথম দিকে। তাইলে আমি তো এই স্লিপ ওভারের ব্যাখ্যা তো এখানে পেয়ে যাচ্ছি। হুম, স্লিপ ওভার বলতে কি প্রথম বাক্যে কিন্তু পরিচয় আমাকে দিয়ে আসতেছে, ওই কথাটা না বলে তো সে স্লিপ ওভারে যায় নাই। অথবা স্লিপ ওভার কথা বলো পরে বা তারপরে কমা দিয়ে, অথবা পরের বাক্যে গিয়ে ফুল স্টপ পরের বাক্যকে স্লিপারের ব্যাখ্যা দিয়ে দিবে। আনকমন ওয়ার্ডের ব্যাখ্যা দেওয়াই থাকে, এটা আইএলটিএস এর নিয়মই। আনকমন ওইটা ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হলো যেটা মানে ওরা কি করে মানে একই রকম সমজাতীয় আরেকটা দিয়ে দেয় যাতে আমরা কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে দেখা গেলো যে এখানে অ্যাডভাইস ফর স্লিপ ওভার না দিয়ে ওই রেসপন্সিবিলিটি আনলো, যে রেসপন্সিবিলিটি ফর স্লিপ ওভার প্যারেন্টস, বা প্যারেন্টস রেসপন্সিবিলিটি এ- এ- অফ এ- স্লিপ ওভার। এই রিলেশনটা তো বুঝতে হবে রিডিং এর মধ্যে। এই তখনই দেখা যায় দুইটা থেকে মানে পেয়ে যায়, কিন্তু খুব শুরুতেই পেয়ে যায় যে প্রথমে এটা পড়ে, কিন্তু আরেকটা এরকম থাকে সাপোর্টিং যেটা আসলে হুবহু এটার সাথে যায় না, এই আপনার মানে 19-20 করেই মানে ট্র্যাপে পড়ে যায় অনেক সময়। যে একটা হলো একবারে শতভাগ একবারে যায়, আরেকটা হলো 90% যায়। ওয়ার্ড টু ওয়ার্ড মিলে তো থাকে না, হুম হুম হুম। ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে থাকে না। এটা কি ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে যখন থাকবে না, তখন এটাকে বলা হয় প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং ওয়ার্ডের সাথে ওয়ার্ড টু ওয়ার্ড মিলবে না, কিন্তু আহ, না মিললেও এই দুইটাতে এটা মিনিং এ মিলে যাবে। মিনিং এ মিলে যাবে, মেন হলো বেসিক আইডিয়াটা কি ওটা ধর। মিনিং এ মিলে যাবে, মিনিং এক হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন দেখি আমাদের the following paragraph has 5 sections A to E. Choose the correct heading for A to E from the list of numbered 1 to 9. Follow these steps, they will help you to do the exercise. দেখেন এখানে আপনাকে কত কত চমৎকার জিনিস, এখানে আপনাকে কি করতেছে, একটা হেডিং করাতে নিয়ে যাচ্ছে সরাসরি পরীক্ষার মতো করে, কিন্তু এই হেডিংটা বলতেছে এই 5টা প্যারাগ্রাফে যে A1 to E আছে, এই প্যারাগ্রাফের জন্য কোন হেডিং গুলো আসবে এখান থেকে, এখানে 9টা থেকে কোনগুলো আইসে এখানে বসবে। এখানে এটাই করবেন আপনি এখন, কিন্তু এখানে আমাদেরকে একটা স্টেপ শেখাচ্ছে, তুমি এই স্টেপ ফলো করো। তার মানে কি, আমাকে টিপস শেখাচ্ছে না, তুমি এই টিপস গুলো ফলো করো। হেডিং এর টিপস আপনি এখানে একটা এরকম করে বলতে পারতো, টিপস ফর হেডিং, এই কথা বলে নাই। মানে কি আপনাকে খুব ন্যাচারালি সে রাইখা শেখাতে চাচ্ছে।
আমি কি বোঝাতে পারছি? জি জি, নরমাল খেলতে খেলতে বা চলতে ফিরতে আপনাকে টিপসগুলো শিখাই ফেলতেছে। শেখা হয়ে যাবে। হ্যাঁ। টিপসের নাম দিয়ে যদি দেন আপনি এটাকে খুব সিরিয়াসলি নিতেন, মুখস্থ করতে যাইতেন, তাহলে হইতো না। আচ্ছা আসলে আচ্ছা, টিপস মানে শিখাচ্ছে, সাইকোলজিক্যাল ব্যাপার আর কি। সাইকোলজিক্যাল ব্যাপার। এটা ভালোভাবে বুঝছেন আপনি এখন। দ্য ফলোইং, আচ্ছা, এই ফলো দিস স্টেপস, স্টেপস। ওইটা করতে গিয়ে এই স্টেপ গুলো ফলো করো। তারপরে যে কোনো জায়গায় স্টেপ গুলো তুমি ফলো করতে পারো। দে উইল হেল্প ইউ টু ডু দ্য এক্সারসাইজ। ইন ওকে। দিস টাস্ক দেয়ার আর মোর হেডিংস দেন সেকশন। সেকশনের চেয়ে হ্যাঁ, বেশি হেডিং আছে না? হেডিংস আছে। হ্যাঁ ৯টা হ্যাঁ, আছে ৫টা সেকশনের জন্য। এখানে ৯টা, চারটা বেশি। এখানে ৫টা। আচ্ছা। সো রিড দ্য সেকশনস ফার্স্ট। Section. আগে সেকশন পড়ো। If there were the same number of the sections as headings, it would be a good idea to read the heading first. First. ভালোভাবে কথা শুনেন, মনে রাখবেন, সেকশন যদি লেস দেন দ্য হেডিং হয়, আর এটাই স্বাভাবিক, এটাই হয়। এইটাই হয়, তাইলে এটাই আগে হয়। আমরা কি পড়বো? সো রিড দ্য সেকশন ফার্স্ট। এক্ষেত্রে সেকশনটা আগে, কিন্তু আমি তো উল্টাটা করি, আগে হেডিং গুলা মাথায় নেই, তারপর ইয়ে করি, সেকশনে যাই। আর হেডিং, if there were the same number of section as section এবং হেডিং যদি এক হয়, তাহলে আগে হেডিং পড়বেন। ও আচ্ছা আচ্ছা, যদি সমান না, এটা হয় না সাধারণত, উপরেরটাই থাকে, এটা কখনোই আমি পাই না যে এটা খুব একটা হয় সমান না। সমান হেডিং এরিয়া, না না, এত সোজা না। আচ্ছা, হতেও পারে, মাঝে মধ্যে টুক করে একটা দিয়ে রাখতে পারে। ইট উড বি এ গুড, যেহেতু আপনি জিটি দিতে যাচ্ছেন, এটা হবে। It would be a good idea to read the heading first. For each section of the pages, read the beginning and end. প্রতিটা সেকশনে বিগিনিং এবং এন্ডটা পড়বো। Some of the sentences are too long, so there is no need to read the whole হোল sentence. সেন্টেন্স। Underline the keywords. ওই জায়গায় শুধু some keywords গুলো আন্ডারলাইন করবেন। তাহলে আমরা ২ নম্বর টিপ শিখলাম। শুরুটার বাক্য শেষের বাক্য পড়বো। আর কিছু কিছু জায়গায় শুরু অথবা শেষের বাক্য এত বড় হয়, পুরাটা পড়ার দরকার নাই, খালি কিওয়ার্ড গুলো খেয়াল করে যেতে হবে। তবে আমাদের দেশের ছাত্ররা এই জায়গাটাতে শুধু কিওয়ার্ড দিয়ে পারে না, কারণ আমরা রিডিং এ আগের থেকেই দুর্বল। আমাদের স্কুলগুলোতে রিডিং পড়ায় না। আমরা রিডিং এ এমনিতেই দুর্বল। আমরা সরাসরি স্যাম্পল টেস্ট করি মেট্রিক ইন্টারমিডিয়েটে। সরাসরি উত্তর বের করি। হ্যাঁ? আমরা আমরা খুব একটা পড়ায় দক্ষ না। কমন সেন্স রিড, অ্যাপ্লাই করে যে আগায় যেতে পারে। হ্যাঁ, রিড দ্য হেডিং নেক্সট। Headings. তখন তুমি হেডিং পড়ো। আর নট ইফ দে আর লং, আন্ডারলাইন সাম কিওয়ার্ডস। হেডিং যদি লম্বা থাকে তাহলে কিওয়ার্ডস, তবে হেডিং সাধারণত কত লম্বা থাকে না। You may now already be able to match some of the headings to the section. কিছু কিছু হেডিং তুমি মিলাই ফেলতে পারবা, হয়তো ২ ৪ ৫টা মিলেই যাবে, ৫টা মধ্যে ৩টা মিলে যাবে। এই কাজটা করে এই স্টেপটা যখন ফলো করবেন আর এই স্টেপটা যখন ফলো করবেন, তখন ২টা ৩টা মিলে যাবেই ৫টার মধ্যে। আচ্ছা। আচ্ছা, you may now already be able to match some of the, কয়েকটা মিলে যাবে। রিড দ্য হেডিং নেক্সট, রেডিং, সরি, এই কাজ এবং এই কাজ যখন করা হয়ে যাবে, তখন আপনার কয়েকটা মিলে যাবে। Look at the remaining section for more details to help them. এখন বাকি ২টা মিলতেছে না। ২টার জন্য আপনি একটু ইলাবোরেটলি পড়েন। পড়লে দেখবেন কি বাকিগুলো সবগুলো ইলাবোরেট পড়া দরকার নাই। ২টা ৩টা মনে রাখবেন। আর এখানে ৫টা যদি পয়েন্ট থাকে, ৫টার মধ্যে ২টা ৩টা আপনার মোটামুটি সহজেই পাই দিবেন। আপনাকে ভোগাবে কিন্তু ২টা। দুইটা। যেমন যেমন বিসিএস এর প্রশ্ন বলতেছি, মাল্টিপল চয়েস কোন জায়গায়? এটা কোন একটা জাস্ট কথার কথা বলতেছি। কোন একটা চাকরি পরীক্ষা বা কোন কম্পিটিটিভ পরীক্ষা। মনে রাখবেন, একটা কোয়েশ্চেনের নিচে যে মাল্টিপল চয়েস থাকে, এ, বি, সি, ডি, হ্যাঁ? এরকম থাকে। ব্যাংকে কখনো ইও থাকে। আচ্ছা। মনে রাখবেন, স্বাভাবিক পড়াশোনা থেকে যারা মোটামুটি খালি বই ঘাটাঘাটি করছে, সে ২টা বাদ দিতে পারে। আহ ২টাকে বাদ দিতে পারে। বাকি ইজি হয়ে যেত। বাকি দুইটা ২টা বাকি ২টা থেকে একটাতে আসার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, কোচিং করতে হয়, এই করতে হয়, সেই হয়, রাত দিন পড়াশোনা করতে হয়, ভালো ছাত্র হতে হয়, হ্যাঁ, ব্রেইন ঠিক থাকতে হয়। ওই শেষে এই ২টা কিন্তু পড়াশোনা খুব কম করলেও বাদ দেওয়া যায়। আচ্ছা, খেলা হচ্ছে কিন্তু ২টাতে। দুইটা নিয়ে, হ্যাঁ। যেটা খুব কাছাকাছি থাকবে। হ্যাঁ, কাছাকাছি থাকবে, পড়াশোনা না থাকলে পারা যাবে না। আর এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। বলে, আচ্ছা, সেটা হলো যে কিওয়ার্ডের যে ব্যাপারটা, কিওয়ার্ডের ডেফিনেশনটা কি? মানে কিওয়ার্ডটা কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে যেমন এই বাক্যের মধ্যে যান, এই প্রথম, এটা আমরা এটাতে যাই।
Having someone child stay overnight is quite a common responsibility. কিওয়ার্ডটা হচ্ছে হ্যাভিং চিলড্রেন সামওয়ান, মূল মূল কোন কথাটা? হ্যাভিং চিলড্রেন সামওয়ান ওভারনাইট নিয়ে কথা হচ্ছে। stay overnight, স্টে এখানে ওভারনাইট, keyword, এটা দ্বারা রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি। একটা বাক্যের যেই শব্দটা দিয়ে আমি পুরো বাক্যটা ওই শব্দটা দিয়ে ধইরেই আমাকে খুঁজতে হয় যে অ্যাকচুয়ালি বাক্যটাতে এই জিনিসটা বলতে যাচ্ছে। মূল একটা দুইটা যে শব্দ থাকে, এটাই তার কি মানে কি নাউন, ভার্ব এসব বোঝার যে কি কথা? যে যে কোনো শব্দ হতে পারে। কিওয়ার্ডের কোনো পার্সেসপেস নাই। কিওয়ার্ডের কোনো পার্সেসপেস নাই। কিওয়ার্ড হচ্ছে আমরা যখন একটা মাল্টিপল চয়েস খুঁজি বা কোন একটা শব্দ, কোন একটা বাক্য প্যাসেজের মধ্যে কোথায় আছে খুঁজি, ওই বাক্যটার বিশেষ কয়েকটা শব্দ ধরে আমরা আগাই না? একটা বাক্য মানে এই বাক্যটা কোথায় আছে, একটা কোয়েশ্চেনের মনে মনে দেখেন আমরা যেমন একটা জিনিস উত্তর খুঁজি, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই উত্তরটা খোঁজার জন্য যে আমরা একটা কোয়েশ্চেনকে মাথায় নিয়ে যখন প্যাসেজের মধ্যে ওই কোয়েশ্চেনটার বা ওই স্টেটমেন্টটা প্যাসেজটা পড়ে পড়ে খুঁজি, তখন ওই যে যেই কোয়েশ্চেনটা মাথায় নিছি পুরো কোয়েশ্চেনটা কি ওয়ার্ড টু ওয়ার্ড নেই নাকি বিশেষ কিছু কথা আমার মাথায় থাকে? বিশেষ কিছু কথা থাকে, ওয়ার্ড টু ওয়ার্ড মিল না তো। ওয়ার্ড টু ওয়ার্ড এম ইজ আর এগুলো তো আর খুঁজতে যান না। ওই না না। ওই কোশ্চেন মধ্যে ওই জিনিস আকবর বাদশার জন্ম হয়েছিল কত সালে, তাইলে আমার এখানে বার্থ ডেটা বাইর করতে হবে, বার্থ ইয়ার। এই বার্থ ইয়ারটা যে আপনি ধরে বাক্যটা খুঁজতেছেন, এইটাই কিওয়ার্ড মূল। বুঝতে পেরেছি। আচ্ছা, তাইলে আমরা এখানে কি কি স্টেপ গুলো শিখলাম আমরা আবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, ইন দিস সবার আগে ক্লাস হেডিং করা। হেডিং যদি বেশি থাকে আর প্যারাগ্রাফ যদি কম থাকে তাইলে আগে প্যারাগ্রাফ পড়া, আর সমান সমান থাকলে তো আগে হেডিং পড়বো। আগে হেডিং করা। আচ্ছা, ফর ইচ সেকশন অফ দ্য পেসেজ বলতেছে বিগিনিং, রিড দ্য বিগিনিং এন্ড দ্য এন্ড, একটা শুরু এবং শেষের বাক্যগুলো পড়বো। Some of the sentences are long, so there is no need to read the whole sentence. কোন ওই ক্ষেত্রে যদি প্রথম বাক্য অথবা শেষ বাক্য খুবই বড় হয়ে যায়, দেখা যাচ্ছে প্যারাগ্রাফের এরকম ভাবে মাঝখান থেকে শুরু হইয়া এই পর্যন্ত শেষ বাক্য, না এরকম হইতে পারে না? বিশাল। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ওই বড় ওই থাকে। ক্ষেত্রে মূল শব্দগুলো পড়তে বলছে এই রিড দ্য হেডিং নেক্সট। তারপরে তুমি প্যারাগ্রাফ গুলো যখন সবগুলো প্রথম বাক্য শেষ বাক্য দিয়ে একটা ধারণা। আরেকটা কথা মনে রাখবেন, যখনই আপনি প্যারাগ্রাফ পড়বেন এই প্রথম বাক্য এবং শেষ বাক্য পড়া যদি টপিক সেন্টেন্সটা পেয়ে যান অথবা বিশেষ কোনো কথা যে এই প্যারাগ্রাফে কি বলছে, তাহলে বাংলায় আপনার ভাষা এখানে জট ডাউন করে রাখবেন একটু শব্দ, আচ্ছা বাংলায় অথবা ইংলিশে আপনি যেভাবে ভালো লাগে, আপনি যাতে এই প্যারাগ্রাফটাকে দ্বিতীয়বার পড়তে না হয় যে এখানে কি বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার পড়ার মধ্যেই যা পাবেন আপনি লিখে ফেলবেন, কারণ পরের কোশ্চেন গুলো আনসার করতে আবার এখানে আসতে হবে আপনাকে। জি। ম্যাচিং হেডিং এর পরেও কিন্তু আরো কোশ্চেন থাকে না, থাকতে পারে, তো ওই কোশ্চেন গুলো যেন তো ও এই কোশ্চেন তো এই জিনিসটা চেয়েছে, এটা যিনি কোন প্যারায় পড়লাম আবার যাতে খুঁজতে না হয়। আচ্ছা আপনি যখনই প্রথমে এই প্রথম বাক্য শেষ বাক্য পরে একটা কিছু আইডিয়া পাবেন, প্যারাগ্রাফ সম্বন্ধে একটা আইডিয়া আপনার হয়ে যাবে না? ম্যাচিং জি জি। হেডিং করলে তো প্যারাগ্রাফে তো হেডিং, প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি কি বলছে সেটাই তো বের করতে হবে। তাহলে জি এইখানে জি। কি পাইলেন আপনি বাংলায় ২-৩ শব্দ লিখে রাখেন। এখানে আকবর বাদশার শৈশবের কথা বলা হয়েছে, এখানে তার যুদ্ধগুলির কথা বলা হয়েছে। আমি কি বোঝাতে পারছি? জি জি এইখানে জি। মানে এইখানে একবারে মেন ইয়াটা, মানে মেন আইডিয়াটা। একবারে একটু মানে কোন প্যারায় কি বলছে একটু আইডিয়া রেখে দিবেন। এতে হবে এটা কি, পরের কোয়েশ্চেন গুলো যখন আনসার করবেন আপনি, তখন আপনাকে কোন কোয়েশ্চেনে কি বলছে টপ করে প্যারাগ্রাফে চলে আসতে পারবেন। আমি আপনাকে একটা আজকে এটা প্রসঙ্গক্রমে এই উদাহরণটা পরে দিব, আগে এটা শেষ করেন। আগে আমরা এটা শেষ করে দিলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রিড দ্য হেডিং, আচ্ছা সাম কিওয়ার্ডস, ফার্স্ট বাক্য শেষ বাক্য পড়বেন, আর যদি বড় হয় কিওয়ার্ড গুলো পড়বেন। আচ্ছা, তারপরে হেডিং গুলো পড়বেন। হেডিং গুলো ইফ দে আর লং আন্ডারলাইন দেখবে, হেডিং যদি খুব লম্বা হয় তাহলে কিওয়ার্ড আন্ডারলাইন করবে, দরকার হয় না সাধারণত। তবে হেডিং এর মধ্যে যদি এরকম হয় যে হেডিং গুলো থাকে, হেডিং এর সাথে কিওয়ার্ডও মিলাইতে পারেন, যেমন ট্রেডিশনাল মডেল এটা কোথায় আছে, তারপরে পলিটিক্যাল ফ্যামিলিজ, বড় হইলে তাহলে এই একটা দুটা শব্দ আন্ডারলাইন করে নেবেন, এরকম এই কথাটাই আচ্ছা বলছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। heading if they you may now read already you may now already able to match some of the headings and sections, তখন আপনি কয়েকটা মিলে যাবে, কয়েকটা
মিলে যাবে, দুইটাও মিলতে পারে, একটা হইলেও তো মিলবে, মিলবে না? মিলবে। চলে লোক এট যাবে। দ্য রিমেনিং সেকশন, ডিটেল গুলো যদি দুইটা তিনটা মিলে গেছে, দুইটা বাকি আছে, দুইটার জন্য দরকার হয় একটু দুই এক লাইন বেশি পড়ে, আর একটু ইলাবোরেটলি পড়ে, ইলাবোরেটলি মানে গভীরভাবে একটা দুইটা লাইন বেশি পড়ে ওইটাকে মেলানোর চেষ্টা করবেন। এই হচ্ছে টিপস। এবার আসেন দেখি এই ম্যাচিং হেডিংটা আমরা করি। আপনাকে এটার জন্য 10 মিনিট সময় দেওয়া হলো, আপনার সেটা আপনি দেখান। ওকে। টোটাল স্ট্র্যাটেজি একটা একটা প্যারা দিয়ে করতে পারবেন না, টোটাল স্ট্র্যাটেজি, কারণ এখানে ম্যাচ হেডিং গুলো ম্যাচ আপ করতে হবে। জি জি।
ইসে ইয়া ভাই জি কমপ্লিট। জি জি কমপ্লিট, আমার end থেকে complete। তাহলে আমরা শুরু করি, আবার আরেকটা বাকি আছে আজকে। ওকে, আচ্ছা। প্রথম প্যারাগ্রাফটাতে কি বলছে? The first প্রথম paragraph. প্যারাগ্রাফটাতে যা ফ্যামিলি হ্যাজ অফেন বিন রিগার্ডেড অ্যাজ দ্য কর্নারস্টোন অফ সোসাইটি। আচ্ছা এটা আমার যেটা মনে হচ্ছে যে দ্য ফাংশন অফ এ সোসাইটি ফর ফ্যামিলিজ, মানে 9 নাম্বার। আচ্ছা, এ বলতেছে ফ্যামিলি হ্যাজ অফেন বিন রিগার্ডেড অ্যাজ দ্য কর্নারস্টোন অফ দ্য সোসাইটি। এটা ফেজে কারণ কি? এটার ব্যাপার হচ্ছে ইন এ প্রবলেম সোসাইটি এন্ড সোশ্যাল এন্ড হুইচ ক্যারিজ আউট ভাইটাল টাস্ক সাচ এ সোশ্যালাইজিং চিলড্রেন, বাচ্চাদেরকে সোশ্যালাইজিং করতে থাকে, টেকিং কেয়ার অফ দ্য স্পেশাল অর্গানাইজেশন অফ সোশ্যালাইজিং চিলড্রেন। তার মানে কি এইটা বলছে কথাতে? এটা হচ্ছে ফ্যামিলির ফাংশনটা কি নাকি? তাহলে আপনি এটা এটাকে কোনটা ধরছেন? এটা 9 ধরেছি। এটাকে 9 ধরতে হবে। ঠিক আছে? এবার পাশে লিখে দিবেন, পরবর্তীতে উঠাবেন। কারণ আহ, যখন আপনার ইয়ে হবে, সবগুলো পড়ার পরে আবার কোনো কথা বেরিয়ে আসতে পারে। আচ্ছা, এবার আছে সেকশন বি। বি তে কি বলছে? আনটিল 1960s few sociologists question the importance or the benefits of family life. এটা ইম্পর্টেন্স এন্ড বেনিফিটস এর কথা বলেই ফেলছে, দ্য ফ্যামিলি। আচ্ছা, the most sociologists assumed that the family life was evolving as modernity progressed and that the changes involved made family within suited the meeting the needs of the society of the family. অনেক দূর চলে আসছে। আচ্ছা, লাস্টে কি বলছে? A particular type of family, the nuclear family, যে কোন ধরনের nuclear family based on the two generation household parents and the was seen as well as was seen as well adapted to the demands of the modern society. এখানে তাহলে কি বলছে? স্যার এখানে আমি যেটা মানে কি কিউ কার্ড মানে কি কার্ড মানে কি বলে কিওয়ার্ড নিয়েছি সেটা হলো কোশ্চেন, মানে কোশ্চেনটা বললো যে আনটিল দ্য 1960s ফিউ সোশ্যালজিস্ট কোশ্চেন, মানে আমার কোশ্চেনটা মনে হলো ক্রিটিসাইজ শুরু করেছে দ্য ইম্পর্টেন্স অফ দ্য বেনিফিট অফ ফ্যামিলি, মানে ফ্যামিলির ব্যাপারটা, মানে আপনি ফ্যামিলি। আপনি এই শব্দটা ধরে এই এই শব্দটা ধরে আগাইছি, তারপর আমার কাছে আনসারটা আছে 7, মানে দ্য ফার্স্ট ক্রিটিসিজম অফ ফ্যামিলি। আচ্ছা, এখানে বলতেছে the until the society important, বলতেছে in 1960s new sociologists question the importance or the benefits of family আনটিল 60 পর্যন্ত ফিউ কিছু কিছু সমাজবাদীরা সোশ্যালিস্ট প্রশ্ন রাখছে দা পরিবারের গুরুত্ব এবং বেনিফিট অফ ফ্যামিলি লাইফের ব্যাপারে। কথা কি বোঝা যাচ্ছে? জি জি। এরপরে কি বলছে? তারপরে লাইন তো পড়ি না, এবার লাস্টের লাইন পড়ছি। এ পার্টিকুলার টাইপ অফ ফ্যামিলি, দ্য নিউক্লিয়ার ফ্যামিলি বেসড অ্যারাউন্ড এ টু জেনারেশন household parents and their children was seen এইখানে as well, পরিবারের প্রয়োজনের কথা বলা হয়েছে, নিড নিড গুলোর কথা বলা হয়েছে। আর কি বলা হয়েছে? and children were seen as adapted to the demand of, এবং হ্যাঁ নিডস কি বলা হয়েছে মডার্ন বলা সোসাইটি। হয়েছে এবং কিভাবে ফ্যামিলি এই ফ্যামিলি নিড গুলো কিভাবে মিট আপ করা যেতে পারে। তাহলে আমাদের এখানে কোনটার সাথে মিলে? উপরে উপরে কোনটার সাথে মিলে? বেনিফিট তো শুরুটাতে আছে, হ্যাঁ বেনিফিট। নিউ ফ্যামিলি বেনিফিশিয়াল অর হার্মফুল এই কথা বলে নাই। দ্য গভর্নমেন্ট ডিরেকশন বলে টাইপিক্যাল ওয়েস্টার্ন ফ্যামিলি পলিটিক্যাল ফ্যামিলিজ এগুলো বলে নাই। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ট্র্যাডিশনাল মডেল না ফ্যামিলিজ দেন এন্ড নাও, এটাও না। দ্য ফ্যামিলি ক্রিটিসিজম ফ্যামিলি না ইম্পর্টেন্স দ্য হ্যাপি ফ্যামিলি মডেল দ্য ফাংশন অফ ফ্যামিলি আমরা নিয়ে নিচ্ছি নাকি? এটাতে থাকতে পারে কিছু না? আপাতত না। আপনি কি 8 দিচ্ছেন? আপনি কত দিচ্ছেন? আমি 7 দিছি। আপনার ওই যে কোশ্চেনটা ধরে ক্রিটিসাইজটা আমি মানে কিওয়ার্ডটা মিলাই নিছি ওখানে। ক্রিটিসিজম না, ক্রিটিসিজম না, এখানে পরিবারের গুরুত্বের কথা বলা হয়েছে, ফাংশন। আচ্ছা যাক, এটা পরে আমরা আসি, সেকশন সি তে আসি। সেকশন সি তে কোনটা দিছেন? সেকশন সিতে আমি ইয়াটা দিছি আপনার 6, মানে ফ্যামিলিজ দেন এন্ড নাও। ফ্যামিলি দেন এন্ড নাও 6।
সেকশন সি কি বলছে? পূর্বে এখন পূর্বে এবং মানে এখন from the 1960s, an increasing number of critical thinkers began to question the assumption that the family was necessarily a beneficial institution. আর লাস্টে বলছে রাইজিং ডিভোর্স রেটস কম্বিনেশন বিফোর আ ম্যারেজ ইনক্রিজিং নাম্বার of single parent families and single person households and other trends all suggest that individuals were basing their lives. একবার তো পড়ছেন, পড়ে কি পাইছেন? এটা একটা মানে পার্থক্যটা পাইছি 1960 থেকে এখনকার যে ইয়াটা আমার কাছে এটাই মনে হয়েছে From 1960s, an increasing number of the critical thinkers began to question the assumptions that the family was necessarily a beneficial institution. Family Marxists and critical psychologists began to highlight what they saw as some of the negative effects and the dark side of family life. এরা আবার এগুলিও পাইছে। In the following decades, পরবর্তী দশকগুলিতে the family was not just under attack from academic writers. পরবর্তী কয়েক দশক শুধুমাত্র যে ফ্যামিলি যে একাডেমিক রাইটারদের আক্রমণই ছিল তা নয়, সোশ্যাল চেঞ্জেস অলসো সিম টু বি আন্ডারমাইনিং দ্য ট্রেডিশনাল ফ্যামিলি। সোশ্যাল চেঞ্জগুলো আমাদের ট্রেডিশনাল ফ্যামিলিগুলিকে আন্ডারমাইন করছে। রাইজিং এতে এতে ইয়া হয়েছে কি, রাইজিং ডিভোর্স রেট, কোহ্যাবিটেশন manageable cohabitation, increasing the numbers of the single। স্যার এই টার্মটা কি স্যার? কোহ্যাবিটেশন বিফোর ম্যারেজ মানে যে বাচ্চা যে আগে হয়? না কোহ্যাবিটেশন হচ্ছে বিয়ের আগেও একসাথে থাকা, এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে ইনক্রিজিং দ্য নাম্বারস অফ দ্য সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি সংখ্যা বেড়ে গেছে, and the single person household এটা সংখ্যা বেড়ে গেছে, and the other trends of all suggested and the other trends or এবং অন্যান্য কিছু ট্রেন্ডস, এই সবগুলো জিনিস, এই যে এগুলো অল সাজেস্টেড, এই সবগুলো জিনিস কি সাজেস্ট করছে that individuals were basing their family lives less and less around conventional family। বলতেছে মানুষ that individuals were basing, তারা বেস করতেছিল their family life less and less, উপর বড় কম কম বেস করতেছিল around the conventional family গুলোকে নিয়ে। এখন আমাকে এখানে কি বলছে আমার পাসওয়ার্ডের, এখানে ফ্যামিলির সুবিধা ও অসুবিধাগুলোর কথা বলা হয়েছে। এখানে কি বলছে, ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেডিশনাল ফ্যামিলি মডেল, এই ট্রেডিশনাল ফ্যামিলি মডেল ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে আর আলোচনা করছে, এই ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে উঠায় আনছে একটা। এবং আরেকটা কি বলছে, সমাজও আমাদের কিন্তু এখানে বলে স্টার্টেড টু হ্যাভ ফিউয়ার ট্রেডিশনাল ফ্যামিলিজ। তাহলে আমাদের এখানে ট্রেডিশনাল ফ্যামিলির উপরে কিছুটা ক্রিটিসাইজ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো না অনেকটা আলোচনা করা হয়েছে, যেই কারণে এই রেজাল্ট গুলো আসছে। এখন আমাকে আমার হেডিং এর সাথে কোনটা মিলে দেখি। পলিটিক্যাল ফ্যামিলিজ, আপনার এই ঘুম ঘুম আওয়াজটা কিন্তু কথাটা আরো বোঝায়, এটা বন্ধ করা যায় না ভাই সাজাদ ভাই? তাহলে তো আমার ইয়েতে, তাহলে আমার মোবাইল থেকে কানেক্ট হতে হবে, তাহলে দুই জায়গায় কানেক্ট হবে, দুই জায়গায় তাহলে কানেক্ট হতে হবে। কানেক্ট হবে কারো কম্পিউটারটা এই জায়গায় নাকি? হ্যাঁ মানে তাহলে মোবাইলেও কানেক্ট হতে হবে, আমি এখানে দেখবো মোবাইলে শুনবো, তাহলে মনে হয় ইয়া হবে না। বুঝলাম না, কারণ এটা মনে হচ্ছে, তাহলে আমার মনে হচ্ছে মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম। আপনার ঘুম ঘুম শব্দ হচ্ছে না? প্রচন্ড শব্দ, মাথা ব্যথা হয়ে যায় আওয়াজে। অনেক আল্লাহ। আচ্ছা কেটে আবার আবার খুলে আবার লাগালাম, এখন কি ঠিক আছে? না, আপনার ফ্যানের আওয়াজটা মনে হয় আসে। ফ্যানটা বন্ধ করি। ফ্যানটা বন্ধ করে দেখেন আওয়াজ থাকে কিনা। এখন আছে শব্দটা? এক ফোঁটা শব্দও নাই। এটা ফ্যানের জন্য, যে ফ্যান চলে তো বাতাসে মনে হয় আপনার ইয়াটা হয়। ফ্যানে তো কোনো শব্দ নাই, ফ্যানের শব্দ খুব ধুম 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 শব্দ হইতে থাকে। এখন বন্ধ হয়েছে তো না স্যার? এখন এইভাবে তো আপনার ক্লাস করতে পারবেন না, গরম লাগবে, ফ্যান ডাউন করে দেন। না সমস্যা নেই, আপনার মাথায় তাহলে পিছনে ফ্যান ছেড়ে দিই, সমস্যা নেই। আমার উপরে না থাকুক, পিছনে আছে আরেকটা ফ্যান। একটু স্যার আমি 1 মিনিট সময় নিচ্ছি।
স্যার আমি ওয়াশরুমেরও একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই ফ্যানটা থাক, হ্যাঁ। হ্যাঁ, খেয়াল করেন। জি স্যার। তাহলে আমাকে সি কি বলতেছে? সি প্রথমে কি বলছে? সি এর প্রথমে রাইটার কি করছে? ফ্যামিলি ডিসঅ্যাডভান্টেজেস এর কথা তারা আগে বলছে, পরবর্তী কয়েক দশক ধরে এই ডিসঅ্যাডভান্টেজেস গুলো ফ্যামিলি খুব আক্রমণ ফ্যামিলিকে আক্রমণ করছে লেখকরা কয়েক দশক যাবত এই ফ্যামিলি ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার নিয়ে। এর ফলে কি হয়েছে? ডিভোর্স রেট বেড়ে গেছে, মানুষ কো হ্যাবিটেশন দিকে চলে গেছে বিফোর ম্যারেজ, তারপরে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলির কনসেপ্ট চলে আসছে, ইনক্রিজ হয়েছে, তারপরে সিঙ্গেল প্যারেন্ট পার্সন হাউসহোল্ড ব্যাপার স্যাপার গুলো আসছে। এগুলো কেন হয়েছে? ফ্যামিলির প্রতি ডিসঅ্যাডভান্টেজেস গুলো তুলে ধরার কারণে। স্যার মধ্যে বডিগুলো না পড়ে শুরুর এবং শেষেরটা আমরা তো না ওই না না, টেকনিকে গিয়েছি ওই দুটো। ওইগুলো দিয়ে সবসময় ধরা যাবে তা না। আমি তো আমার তো এগুলো, আহ, আমি তো পরীক্ষা দিচ্ছি না, আমি তো আপনার বোঝাচ্ছি। আমার তো আচ্ছা আচ্ছা, না পরীক্ষার হলে স্যার কিভাবে করবো, কারণ পরীক্ষার হলে এরকম প্র্যাকটিস করতে গেলে দুইটা দিয়ে আপনি ধরতে পারবেন। তবে এখন ব্যাপারগুলো হচ্ছে বুঝার জিনিস। কারণ বুঝাইতে গেলে দুইটা, কেন এক নম্বর এবং দুই নম্বর বাক্য হচ্ছে এই কথাটা তো আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তো যখন আমরা ব্যাপারগুলো বুঝে যাব তখন আমরা এক নম্বর দুই নম্বর বাক্য দিয়ে বেশি ব্যাখ্যাতে ধরে ফেলতে পারবো, বাবা কথা হবে শেষ বাক্য দিয়ে। আচ্ছা বুঝেছি। হুম। তাইলে এইখানে হচ্ছে আমাদের in 90 decreasing numbers of a critical thinker began the question the assumption the family was necessarily a beneficial institution. Critical thinker began to question যে তারা প্রশ্ন করতে শুরু করলো ফ্যামিলি কি অ্যাকচুয়ালি কোনো বেনিফিশিয়াল ইনস্টিটিউশন। এইগুলিরে কি করছে ফেমিনিস্ট মার্কসিস্ট ফেমিনিস্ট। সাইকোলজি এরা করছে কি এই ব্যাপারগুলো হাইলাইট করা শুরু করছে, এই নেগেটিভ ফ্যামিলি ডার্ক সাইড গুলো মানুষের সামনে নিয়ে আসা শুরু করছে। এর প্রভাবে কি হয়েছে? এদের এই ব্যাপারটা কি পরবর্তী কয়েক দশক খালি ফ্যামিলি ডিজাইন ফ্যামিলিকে একটু নেগেটিভলি ইম্প্যাক্ট করছে তারা লেখালেখির মাধ্যমে। এর ফলে কি হয়েছে? ডিভোর্স রেট বেড়ে গেছে, কোঅবিলেশন বেড়ে গেছে, ওয়ান সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে। তাই আমাকে রেজাল্টটা কি? আমাকে এখানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ ট্রেডিশনাল মডেল আস্তে আস্তে কি হয়ে গেছে? ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। উত্তর আচ্ছা। হচ্ছে অথচ স্যার এই জিনিসটা তো আমার মনে হয় একের সাথেও যায় যে হার্মফুল নাকি বেনিফিশিয়াল নাকি হার্মফুল। অবশ্য নিউ নিউ ফ্যামিলি নিয়ে কিছু বলে নাই, নিউ ফ্যামিলি বলে নাই, নতুন এর জন্য পরিবারগুলো দেওয়া হয়। কি ভালো না খারাপ, এরকম তো ভালো না খারাপ না না, ম্যারেজ নতুন ডিপেন্ডস পরিবার অন। নিয়ে কিছু বলে নাই। এবার আসেন দেখি সেকশন ডি। ডি কি বলতেছে? ডি তে আপনি কত দিবেন? ডিতে আমি দিছিলাম 3। আমরা প্রথম বাক্যটা পড়ি।
Some have seen these in changes these as changes a symptom of greater individualism within modern society. societies. এই পরিবর্তনটাকে কেউ কেউ দেখতেছে কি একটা ব্যক্তিগতকরণ আর কি ব্যাপার উইদিন মডার্ন সোসাইটি। আর শেষের বাক্যটা পড়েন কি বলছে, ফর দ্য মেনি অফ দ্য সোসাইটি প্রবলেমস আর এ রেজাল্ট Result to increase family instability. ইনস্টেবিলিটি। এখান দিয়ে কি ধরা যায় কিছু? মানে ফ্যামিলির একটা অস্থিরতা, মানে ইন্ডিভিজুয়ালিজমের দিকে গিয়ে, মানে একা একা ফ্যামিলি চালাতে গিয়ে, মানে দেখা গেল যে ফ্যামিলির মানে কি বলে ইনস্টেবিলিটি, মানে এটা অস্থিরতা একটা বেড়ে যাচ্ছে আর কি দিন দিন। মেনি সোসাইটিস প্রবলেম আর রেজাল্ট অফ ইনক্রিজ ফ্যামিলি ইনস্টেবিলিটি। হ্যাঁ, দুই দিকেই কথা আসছে, আমি একটু খেয়াল করেন দেখেন। Some have seen these changes as symptoms of greater individualism মডার্ন সোসাইটিস। within modern societies. They have welcomed what appears to be an increasing range of choice for individuals. তারা এগুলিকে ওয়েলকাম জানাইছে কিভাবে? What appears to be an increasing range of choice of individuals. People no longer have to base their lives around what they may be outmoded and for many unsuitable conventional family structure. People no longer have to base their lives around, আর তারা এই ধরনের ফ্যামিলির উপর ডিপেন্ড করে নাই, তারা কি করার জন্য what they what may be outmoded and for many unsuitable conventional family structure. Others, however, have complained about the changes and audit about their effect on the society. এই যে আবার যে চেঞ্জ গুলো হয়েছে, অন্যের আবার এটার উপরে কমপ্লেন করছে। কিসের কমপ্লেন? তারা about the changes and তারা উদ্বিগ্ন হয়েছে যে সোসাইটির পরিবর্তন আসছে। Such changes are seen as both a symptom and a cause of instability and insecurity in people's life in and in society as a whole. এই জায়গায় আসছে। This view has been held by traditionalists who want a return to their ideal of nuclear family. For the many of society's problems are as a result of increased family instability. এই যে সমস্যাগুলোর মধ্যে কেউ এগুলোর মধ্যে থাকতে চাইছে, অন্যরা আগের জায়গায় ফেরত যেতে চাইছে, কারণ যেহেতু সমাজে অনেক ইনস্টেবিলিটি শুরু হয়ে গেছে, যে এই ইনস্টেবিলিটি গুলো কথা বোঝা যাচ্ছে। তাহলে আমাকে এখানে কি বলতে, সেকশন ডি আমাকে কি বলতেছে? এইটা একটা আলোচনা করতেছে মানুষের ভিউ, যারা নতুন মডেলকে এজ দ্য পজিটিভ হিসেবে দেখতেছে, ওয়েলকাম জানাচ্ছে, এবং যারা আবার দোজ হু সি দ্য নেগেটিভ ইনস্টেবিলিটি। দুই দিকে আছে। কেউ কেউ নতুন মডেল যেটা আসতেছে, মানে আবার আগের জায়গায় যেটা ফেরত যাচ্ছে, সেটাকে স্বাগত জানাইছে। ওয়েলকাম জানাচ্ছে। কেউ কেউ আবার এটাকে ক্রিটিসাইজ করছে। পরিবর্তনটাকে তারা অরিড হয়ে গেছে, সোসাইটির এই পরিবর্তনটাকে, চেঞ্জেস। এখন আচ্ছা, আমার আচ্ছা। এই ধরনের কথা কোথায় আছে? ডি। এখন গভর্নমেন্ট রিঅ্যাকশন, টাইপিক্যাল ফ্যামিলিজম, এটা তো হয়ে গেছে, আমরা এটাকে নিয়ে নিছি, আটো নিয়ে নিছি, এটা তো আগেই চলে আসছে। দ্য ফার্স্ট ক্রিটিসিজম অফ ফ্যামিলি, না ফ্যামিলি দেন এন্ড নাও, এটাও না। পলিটিক্যাল ফ্যামিলিজ নাও, টাইপিক্যাল ওয়েস্টার্ন ফ্যামিলি নাও, গভর্নমেন্ট রিঅ্যাকশন নাও, নিউ ফ্যামিলি ইজ বেনিফিশিয়াল অর হার্মফুল। তার মানে দুই দিকেই কথা বলছে। দুই দিকে কথা। তাহলে উত্তর হচ্ছে ডি এর উত্তর হচ্ছে 1। কিন্তু স্যার এটা প্রথম লাইন আর শেষ লাইন পড়ে আসলে বোঝা যায় না যে এটাতে বেনিফিট এবং হার্ম দুই পাশেই বলছে। যত রকমের টেকনিক আছে, ওই টেকনিক গুলো 60%, ম্যাক্সিমাম 70% কাজে দেয়। ভাই একটা মানে কথা, 10টা থেকে 7টা। হ্যাঁ, আপনাকে একটা কথা শিখাই দেই। আমার হাইট হচ্ছে 5 ফিট 6, না 6 হয় না, 6 এর কাছাকাছি। আর আমার ওজন হচ্ছে 65 পাউন্ডের কাছাকাছি, কেজির কাছাকাছি। আচ্ছা, পাউন্ড তো না, কেজি। কেজি। এখন আমাকে আপনি ওই হংকং এর শাওলিনে পাঠাই দিলেন, পাঠাইয়া ফাইটিং স্কুলে ভর্তি কইরা যত রকমের মারামারি টেকনিক আমাকে শিখাইলেন। অনেক সমস্ত টেকনিক আমি মুখস্থ করে আসলাম, আমার সব টেকনিক শিখাই দিল। এরপরে আমারে ডাব্লিউডাব্লিউএফ এ বাংলাদেশে আসার পরে আপনারা আমাকে ডাব্লিউডাব্লিউএফ এ পাঠাই দিলেন রেসলিং করার জন্য, ফাইটিং করার জন্য।
ওইখানে যখন আমারে দেখবে আমার গায়ের সাথে কি টেকনিক মেকনিক গুলো লেখা থাকবে? লেখা থাকবে না। ওরা যখন দেখবে যে ওই পাশ থেকে রেসলার যখন দেখবে যে এই যে বাংলাদেশ থেকে শরীফ আসতেছে এরকম ফ্রম বাংলাদেশ, আমার যখন দেখবে যে 5 ফিট 6 ইঞ্চি 5 ফিট 6 ইঞ্চি, আর ওজন 65 65। কেজি ওজন হলো, আর ওর হইলো ওজন হইলো 3 মণ, দাঁড়ায় রয়েছে রেসলের উপরে। ছুঁড়ে মারবে, ও আমারে ধরে খালি ছুঁড়ে মারবে তো, আমারে খালি কবে এদিকে আসো, কোনো মতে ধরে আমার ছুঁড়ে মারবে। আমারে দইরা একটা সইরা মেরা গ্যালারিতে ফেলাই দিব। হ্যাঁ, আসলেই তাই করবে। মনে রাখবেন, আমার মারামারি সমস্ত যে টেকনিক আমি শাওলিংয়ে শিখে আসছি ওইগুলো কাজে দিবে তখন যখন আমার উচ্চতা হবে 6 ফিট, আর আমার ওজন হবে মিনিমাম 2 মণ। আমার 300 পাউন্ড না হইতে পারি, 200 পাউন্ড 250 পাউন্ড ওজন হইতে হবে। 250 পাউন্ড, এখন আমি ওজন মাত্র 130 পাউন্ড। আর ওইখানে 250 বা 220-র নিচে কোনো ওজনই নাই। ব্যাপারটা এইরকম হলো স্যার, এইরকম একটা কাটে একবার ধারায়। হ্যাঁ, এইরকম একটা সাইজ লইয়া তাইলে মারামারি টেকনিক শিখালে কাজে দিবে। একটা লোকের ইংরেজি পড়ার ক্ষমতা নাই, শব্দ পড়ার, সেন্টেন্স স্ট্রাকচার বোঝে না, টেন্স বোঝে না, সেন্টেন্স ফ্রেমিং বোঝে না, ভোকাবুলারি উইক, তারে প্রথম লাইন আর শেষ লাইন পড়ায় কি শিখাইবেন আপনি? বলেন আপনি। প্রথম লাইন শেষ লাইন পড়া বুঝে আজ করতে পারবে ভিতরে কি আছে, ওই যোগ্যতাটুকু তো তার থাকতে হবে। এই জন্য টেকনিক পরে, আগে ওজন থাকতে হবে, আগে ইংরেজি বোঝার ক্ষমতা থাকতে হবে, ইংরেজিতে ভালো হতে হবে, স্বাস্থ্য বুঝতে ভালো পেরেছি। হতে হবে, তারপর টেকনিক। স্বাস্থ্যই ভালো না মানে টেকনিক দিয়ে আপনি কি করবেন? তা আগে তার ইংরেজির স্বাস্থ্যটা তো মোটামুটি ভালো হতে হবে। জি। ইংরেজি স্বাস্থ্য ভালো না হলে ওই টেকনিক দিয়ে কোনো অত কাজে দেয় না, বরং ওই টেকনিক তার জন্য আরো বিপজ্জনক হয়ে যায়। এই টেকনিক যদি আমি না জানতাম তাহলে কিন্তু আপনারা আমারে পাঠায় মাইরটা খাওয়াইতেন না। টেকনিক জানাতে আমারে পাঠাইছেন, আমি মাইরও খাই আসছি। টেকনিক না জানলে আমি দেশেই থাকতাম, টেলিভিশনে বসে বসে দেখতাম খেলা, আমার মাইর খাওয়ার কথা ছিল। মানে কথাই আসতো না, হ্যাঁ। টেকনিক জানাতে আমি মাইর খাইছি আরো বেশি, নাহলে স্বাভাবিক লুকিয়ে থাকতাম। তো জি, জি। ব্যাপারটা হচ্ছে এই। এবার আসেন দেখি তাইলে আমরা এটা গেলাম, সেকশন ই তে আসি। সেকশন ই কি বলতেছে? সেকশন ই আচ্ছা, কি আমার বলতেছে? আনসার ছিল 2, আমার আনসার ছিল 2। আপনার আনসার ছিল 2। এবার আসেন কি বলতেছে। Alongside these development in society and sociology, family life has become a topic of political debate. Political debate, এই যে একটু লাইনে চলে আসছে কথাটা। ফ্যামিলি লাইফ, এই অ্যালং দিস ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট ভাঙ্গা গড়া যাচ্ছে ফ্যামিলির উপরে, যেটা আগে থেকে বলে আসলাম, ফ্যামিলি লাইফ হ্যাজ বিকাম এ টপিক অফ পলিটিক্যাল ডিবেট, একটা পলিটিক্যাল ডিবেটের ব্যাপার হয়ে গেছে। পলিটিশিয়ানস হ্যাভ বিকাম somewhat more willing to comment on family. পলিটিশিয়ান এখন খালি ফ্যামিলির উপরে কমেন্ট করে, এই করা ভালো না ওই করা ভালো, এরকম আর কি। Sometimes they have devised policies to try to deal with perceived problems সারাউন্ডিং দ্যার ফ্যামিলি। তখন তারা আবার পলিসি টলিসি বানানো শুরু করলো ফ্যামিলি প্রবলেম টবলেম এগুলি নিয়ে আলোচনা করার জন্য অনুমান। টু ডিল উইথ দ্য পারসিভ প্রবলেম, যে প্রবলেমগুলো তারা পারসিভ করছে সারাউন্ডিং ফ্যামিলিগত ব্যাপারে। ইন শর্ট, ফ্যামিলি হ্যাজ come to seen as more problematic than it was in the past. এখন ফ্যামিলির উপরে খুব প্রবলেমেটিক ব্যাপারগুলো তারা মানুষ দেখাশোনা শুরু করছে, সবাই ফ্যামিলির উপর নজরদারি হয়ে গেছে, আগে এত নজরদারি হইতো না। প্রবলেমেটিক has seen more problematic. ফ্যামিলি হ্যাজ কাম টু সিন অ্যাজ মোর প্রবলেমেটিক, যে এটি যেমন আমাদের দেশে এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বন্যা সমস্যাটা। কিভাবে আমরা আগে এটা এত চিন্তা হয় না, এখন বন্যা সমস্যা আমাদের সমাধান করতেই হবে, এটা সবার মুখে মুখে এটা কথা, এরকম আর কি, আগে এতটা চিন্তা করা হয়নি এরকম আর কি। The controversies that have come to surround families, ফ্যামিলিগত ব্যাপারে যে বিতর্কগুলো ছিল, that have come and households are the subject of the chapter. এই চ্যাপ্টারে তখন সাবজেক্ট হয়ে গেল, যে এই চ্যাপ্টার নাম মানে তারা যে আলোচনা করতেছে, তার মানে কি ফ্যামিলির এখানে ব্যাপার স্যাপার হচ্ছে। কত নম্বর বলেন? আমার আনসারটা ছিল 2, তার মানে হলো দ্য গভর্নমেন্ট রিয়াকশন। রিঅ্যাকশনস, সোসাইটি, সরকার, পলিটিশিয়ানরা। আবার পলিটিক্স দেখে পলিটিক্যাল ফ্যামিলি করে কিন্তু ভুলে যাবে অনেক, কিন্তু এটা না, মিস্টেক। পলিটিক্যাল ফ্যামিলি নিয়ে কিছু বলে নাই। এখানে গভর্নমেন্ট রিঅ্যাকশন মানে পলিটিশিয়ানরা কিভাবে শুরু করছে, পলিটিশিয়ান বলতে এখানে গভর্নমেন্টদেরকে আমরা বুঝতেছি। তার উত্তর হচ্ছে 2। চমৎকার করছেন এটা।
স্যার এরপর তো 50% গেল, এটা তো তাহলে আমার মেন এক্সামে তাই হয়, 50%ই থাকে ওঠাই তো হবে। আপনি এই এক ঘুরে ঘুরে। আপনি এক লাফে এটা আপনি এক লাফে 30 ফিট এমনি এটা আপনার ন্যাচারাল ব্যাপারটা। 30 ফিট এমনি যেতে পারে। এটা আপনার আচ্ছা, ব্যাপার। আপনি আপনি এই জিনিসটা আগেই করে আছে। মনে রাখবেন আইএলটিএস এর যে কেউ পরীক্ষা দিয়েও ৪ পায়। কারণটা কি? মানে তার যে হয়ে যায়, এটুক হয়ে যায়। বিগত দিনের পড়াশোনা এই রেজাল্ট তার যে একটা একটা মানে কি জানি বলবো এটাকে, মানে ইংলিশের প্রতি তার দক্ষতা, জ্ঞান। এটা হচ্ছে তাদের ন্যাচারালি যে অবস্থাটা সে আছে বর্তমানে পড়াশোনা এই সময়ের মাধ্যমে অ্যাপটিচিউড যে বর্তমানে স্বাভাবিক মেধাটা যে জায়গায় স্বাভাবিক ইউজটা যার যে জায়গায় আছে একটা মিনিমাম ইউজ তো তার আছেই, পড়াশোনা করছে, অনার্স করছে, মাস্টার্স করছে, ইন্টারমিডিয়েট করছে, একটা মিনিমাম অবস্থা তার আছে না, এইটাই ধরা পড়ে যায় 3.5-4 ইজিলি ধরা পড়ে যায়। আর আপনার এই 40টা থেকে 8টা 10টা হয়ে যাবে। আপনি মাস্টার্স করছেন, অনার্স করেছেন, পড়াশোনা করেছেন, আপনি 5.5 একটা এটা আইএলটিএস এর যে ইউজটা চায়, আইএলটিএস তো আপনি ইংরেজির নলেজ টেস্ট করে না, ইউজ টেস্ট করে। এই ইউজ ইউজের জন্য টেস্ট। আপনি যে ইংরেজিটাকে ইউজ করতে পারেন মানে আপনি পড়াশোনা করছেন, বইপত্র পড়াশোনা করছেন, বইপত্র স্টাডি করছেন, আপনি অন্যদের সাথে কথাবার্তা বলছেন, চলাফেরা করছেন, লেখালেখি করছেন, এটার মধ্যে আপনার ন্যাচারালি ইংরেজিটা ডেভেলপ করে রইছে না, একটা অবস্থা তো আইসা রইছে, সেটা দিয়ে 5.5 6.5 বা 6 এটা রিফ্লেক্ট করে, জি। এটাই রিফ্লেক্ট করে। এখন ভিটামিন নরমাল ঘরে খাওয়া দাওয়া থেকে ভিটামিন আপনার যেই পর্যায়ে আছে আর একটু ভিটামিন বাড়াইতে হবে। তো নরমাল ভিটামিনটা আমাদের কোন ভিটামিন আমাদের সাপ্লিমেন্ট না নিলাম, নরমাল একটা ভিটামিন শরীরের মধ্যে আছে না আমাদের খাওয়া দাওয়া থেকে জি চলাফেরা জি। সেইটাতে এফেক্ট করবি, যেটা তো আসলে মধ্যে এমনি টেস্ট করলে এটা আসবেই। মনে করেন এটা মাত্রা 6 এ আছে, এখন আপনার 8 এ উঠাইতে হবে। এই দুইয়ের জন্য আপনি এক্সট্রা সাপ্লিমেন্ট খাচ্ছেন। আপনার এই যে কোচিংটা করতেছেন কেনর জন্য? আপনি তো এমনি 6 আছেন। আপনাকে এই আপনি কিন্তু এই 6 পাওয়ার জন্য আপনি আমরা কোচিং করতেছি না। আমরা কোচিং না করতে না, বাড়তে টুক সাপ্লিমেন্ট। এইটুকুর জন্য। এটার জন্য কোচিং করার দরকারই নাই। আপনি ঘুমায় পরীক্ষা দিলেও এটা আসবে। নরমালি পরীক্ষা দিলেও এটা আসবে। আপনি এর জন্য। এইজন্য আমি স্টুডেন্টদেরকে বলি, কেউ যদি আমার কাছে ৫ এর বেসিক নিয়ে আসে, ৫ ৫.৫ ৫ থেকে ৫.৫ তারে আমি তারে আমি সাধারণত 80% ক্ষেত্রে ১ বাড়াতে পারি। ৫.৫ এর লোক ৬.৫ হয়। এটি এনাফ, এটা হলে তো এনাফ। আর কেউ যদি আমার কাছে ৬.৫ এর বেসিক নিয়ে আসে বা ৬ এর বেসিক নিয়ে আসে, আমি তাকে সর্বোচ্চ চেষ্টা করে ১.৫ বাড়াতে পারি। কারণ বেসিক যার যত ভালো তার ইমপ্রুভমেন্টও বেশি হয়। একটা ইলাস্টিক, ছোট ইলাস্টিক, একটা বড় ইলাস্টিক, এর চেয়ে ২ ইঞ্চি বড়। স্থিতিস্থাপকতা দুইটারই এক, কিন্তু এটারে টানলে যত লম্বা হবে, এটা টানলে তার চেয়ে বেশি রেশিওতে লম্বা হবে। অতএব যার বেসিকটা আগের থেকে ৬.৫ তার ১.৫ বাড়ানো যায়। আর যার বেসিকটা ৬ এর বেসিক, আর যার বেসিকটা নরমালি ৬.৫ ৭ তার ১.৫ নিশ্চিত কনফার্ম করা যায়। তার মানে ৮ ৮.৫ চলে যায়, ৮ চলে যায়। আর যার বেসিক ৬ তাকে ১.৫ বহুত কষ্ট করে বাড়াইতে হয়, রিস্ক থাকে, 80% সম্ভাবনা হয়। আর যার বেসিক আগের থেকে ৬-৭ তাকে ১.৫ বাড়ানো মোটামুটি কনফার্মেশন দেওয়া যায়। যাই হোক, এটা আমরা করলাম। আমাদের আরেকটা প্যাসেজ আছে আজকে আর এটার আনসার গুলো আমি নিয়ে নেই স্যার, একটু উপরে দেন, আমি স্ক্রিনশট গুলো নিয়ে নেই আনসার। সেকশন ২ সেকশন E2 স্যার এটার সেকশন আনসার গুলো আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই, হ্যাঁ একটু স্যার দুইটা দুইটা করে রাখেন, আমি নিয়ে নেই। প্রথম থেকে দেই, এই যে এখান থেকে দিলাম। হ্যাঁ, 3টা আসছে, নিলাম। স্যার আরেকটু রাখেন, এখানে রাখেন একটু। না, আমি এই জায়গাটা রাখি, আর পরেরটা আবার লিখবো, পরেরটা আবার লিখবো। স্যার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু একটু কাজটা করে নিই। স্যার এখন শব্দ পাচ্ছেন না তো, না? হ্যাঁ, এখন তো আর কোনো শব্দ পাচ্ছেন না? না না, এখন ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের সেকশন 1 আমরা কত পাইছিলাম? সেকশন এ আমরা পাইছিলাম ৯ না?
হুম, সেকশন এ ছিল আমাদের 9 ছিল। বিয়ে সেকশন ছিল 8, সেকশন বি ছিল 8, 8ই মিলে গেছিল। সে ছিল 8 আর আর সেকশন সি ছিল আপনার 5 5 সেকশন ডি ছিল 1 আর সেকশন ইয়া ছিল 2। তো এই শর্টটাও নেন। জি স্যার, হ্যাঁ, yes. আচ্ছা, এরপরে মূল মডেল টেস্ট। মূল মডেল টেস্ট এইটাকে সুন্দর মতো আপনি সর্বোচ্চ 10 মিনিট সময় নেবেন। সর্বোচ্চ 10 মিনিট। এ বি সি ডি ই বড় বড় সেকশন, অত না। পারবেন এখন করতে? এখন করে ফেলি। হ্যাঁ করেন, এটা আকাশ করেন। তো, হ্যাঁ, শেষ করে করেন। ফেলতেছি। হ্যাঁ শেষ করেন। That is research. Such areas.
স্যার কি আছেন? স্যার আমার শেষ। থাকবো না কেন? উত্তরগুলি বলি, হ্যাঁ? উত্তরগুলি আচ্ছা বলি, অ্যানালাইসিসটা পরে করব। আচ্ছা আচ্ছা। সেকশন 1 হচ্ছে এ হচ্ছে 1 মিলছে? না আমি দিয়েছি ইয়ে বি দিয়েছি 5। আচ্ছা এটা হবে 1। সেকশন বি হচ্ছে কত? 6। এটা 2। আহ, সেকশন সি কত? 7। 7। এটা হচ্ছে 3। সেকশন ডি কত? 3 তাহলে তো হয় নাই কারণ আমি তো 3 তো এখানে দিয়েছি। সেকশন ডি কত? ডি আমি দিয়েছিলাম 3, এটা তো হয় নাই তাহলে। এটা 7, সরি 8, ডি 8, 8। আর তাহলে ইও হবে না কারণ ই আমার ওই আনসার আগে দিয়ে দিছি, ই ছিল 2। ই হচ্ছে 7। ব্যাখ্যা দরকার আগামী দিন আবার দিব না ইনশাআল্লাহ, হ্যাঁ? ঠিক আজ আছে তাহলে। পরে ক্লাসের লিংক দিতে হবে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে কালকে সকালে আবার বসছি 7টার সময় ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, ভালো থাকবেন। এটা শেষ করার পর আরেকটা রিডিং করব না লিসেনিং করব? স্যার রিডিংই করি, রিডিংটাই আমার একটু আচ্ছা বেশি তাহলে ভালো কালকে হয়। আবার আরেকটা রিডিং শুরু। আমি আমি আজকে রাত্রি সম্ভবত পাঠাই দিব রিসিট, ঠিক আছে? ঠিক আছে। আর স্যার এটা কি ফেসবুকে দিয়ে দিবেন নাকি আমাদের ইয়া রেকর্ডিং? ভিডিওটা আমি রাখার জায়গা আছে, দুই একদিন ক্লাস করে আমি জায়গাটা দেখাই দিব আপনাকে। ওইখান থেকে এটা আবার পাবলিক হবে না তো, কারণ আমি চাচ্ছি না এটা মানে আমার পাবলিক হবে না। কাছে। আপনি এখানে থাকবেন না। আপনি জাস্ট খালি ভিডিওটা যেখানে থাকবে ওইখানে গিয়ে দেখবেন। ঠিক আছে। আচ্ছা না আসলে এটা সিক্রেট তো আমার প্রিপারেশনটা, সবাইকে জানাতে চাচ্ছি না। দরকার আপনি এয়ারপোর্ট থেকে ক্যামেরা অফ করে ক্লাস করবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা ইয়ে করব কি যেন, এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমি রেখে দেই সবসময়। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা রাখি তাইলে, হ্যাঁ? এইগুলি ফেসবুক ওকে। ইউটিউবে কেউ এটা খুঁজতে দেয় না। আচ্ছা। আচ্ছা ঠিক সমস্ত আছে, আসসালামু আলাইকুম। র ক্লাসগুলো রাইখা দেওয়ার একটা জায়গা আছে আমার, এই আরকি। বুঝতে পারছি স্যার, ঠিক ল্যাঙ্গুয়েজ আছে। ক্লাস নেই, স্পোকেন ক্লাস নেই, আইএলটিএস নেই, ব্যাংক নেই, স্যার বিসিএস নেই। আপনার ইউটিউবে পাবো কিভাবে স্যার আপনাকে? আমি দিব আপনাকে। আপনি ইয়া করবেন ইনশাআল্লাহ। আমি নতুন একটা ঠিক জায়গা করছি ওইটাতে রাখতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এখানে শেষ স্যার করি। ভালো থাকবেন। সালাম আসসালাম। আলাইকুম।